চমৎকার একটা বিষয় নিয়ে আজকে বসছেন এবং এখানে আমি বেশ প্রাজ্ঞ বিজ্ঞ একটা সমাবেশ দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই আপনারা আসলে চিন্তিত, তা না হলে পরে এরকম একটা আলোচনায় আসতেন। এর দুটো দিক আছে। প্রথম বিষয় হলো যে দীর্ঘকালীন একটা সময় বাচ্চারা যখন তার সাধারণ পরিবেশ থেকে দূরে থাকে, তার ভিতরে কিছু পরিবর্তন হতে শুরু করে। সাধারণত স্কুল বন্ধ থাকলেও এই ঘটনাটি ঘটে, কিন্তু এখন যেই অবস্থাটি যুক্ত হয়েছে সেটা হলো অভিভাবক। তারাও অনেকে এখন ঘরবন্দি, একেবারেই প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না এবং আর্থিক একটা চাপের মুখেও সবাই পড়ে গিয়েছে। জি। চারিদিকে প্রতিদিনই অসংখ্য দুঃসংবাদ আসে এবং ঘরের মধ্যে সাধারণ যে পরিবেশ সেটি কিন্তু এই মুহূর্তে নাই। তাহলে এটিকে কিভাবে আমরা মোকাবেলা করি? একেবারেই সর্বপ্রথম কথাটি হলো, আমাদের জন্য যদি চিন্তা করা হয় এটি একটি সুযোগ। প্রথম আমি প্রশ্ন উত্থাপন করতে চাই, মানুষ শিখে কিভাবে? দিস ভেরি বিগ কোয়েশ্চেন। আমরা যদি আমাদের দেশের প্রেক্ষাপটের দিকে তাকাই, বহু পুরানো সময় থেকে আমরা এখন পর্যন্ত শিক্ষার ব্যাপারটা নিয়েছি অনেকটা মুখস্থর দিকে। শিক্ষক কিছু বলেন, শিক্ষার্থী কিছু লিখে নিয়ে যান, সারাদিন মুখস্থ করেন। এর মাঝখানে সরকার নানাভাবে চেষ্টা করেছেন মুখস্থ থেকে শিক্ষার্থীরা যেন সরে যায়। তবে এটা খুব কঠিন কাজ। এর কারণ হলো, প্রথমত আমরা গ্রেড পয়েন্টে মার্কিং দিয়েছি, ক্রিয়েটিভ প্রশ্নগুলোর সূচনা করেছি এবং প্রথম দিকে এই কাজগুলো ছিল এলোমেলো। ক্রিয়েটিভ প্রশ্ন এসছে ঠিকই, কিন্তু শিক্ষকদের প্রশিক্ষণ হয়েছে পরে। ফলে বিদ্যালয়ে এক ধরনের অ্যানার্কি তৈরি হয়েছিল সেখানে। এখন যে অবস্থাটা হয়েছে সেটা হলো যে মানুষ শিখে প্রয়োজনের তাগিদে, প্রয়োজনে এবং পরিবেশ থেকে। আমরা যারা অভিভাবক আছি তারা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামকের ভূমিকা রাখতে পারেন। কারণ সারা দেশে অভিভাবকরা শিক্ষার্থীদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট দেয়, কিন্তু আমাদের এখানে অভিভাবকরা যে কাজটি করেন পরিপূর্ণভাবে শিক্ষকের উপর ছেড়ে দেন। ফলে শিক্ষার্থীর এখন যেই মনোসামাজিক পরিবর্তনগুলো হচ্ছে তার সাথে খাপ খাওয়ানোর জন্য অভিভাবকের ভূমিকা অনেক বড়। প্রথম একটি প্রশ্ন আমি এখানে উত্থাপন করেছি, কিন্তু তার প্রতি উত্তরে বলতে চাই, আমরা যারা এখানে বয়স্ক মানুষ আছি তাদের আগের শিক্ষা এখানে কতটুকু আমরা কাজে লাগাতে পারছি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কিন্তু আমরা প্রকৃতি থেকে, প্রতিদিনের অভিজ্ঞতা থেকে যা শিখি তাকেই কিন্তু গুছিয়ে আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করি। তাহলে শিক্ষার্থীদের শিক্ষণের ক্ষেত্রে পরিবার এখন একটা বড় ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের সাথে পরিবারের বয়োজ্যেষ্ঠরা গল্প করতে পারে, তাদের জীবনের কথাগুলো সেখানে তারা বলতে পারে, কিভাবে তারা এখানে এলো সেটা বলতে পারে, আমাদের স্বাধীনতার প্রয়োজন এবং তার উৎস সম্পর্কে কথা বলতে পারে। অন্যদিক থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সারা পৃথিবীতে শিক্ষার প্যাটার্ন বদলে গেছে। সাধারণত ইনকোয়ারি বেসড লার্নিং, প্রজেক্ট বেসড লার্নিং, এই জিনিসগুলো দিয়ে বিদ্যালয়গুলো চলে। আমরা বারবার খুব কথা বলি ক্রিয়েটিভিটি, কোলাবোরেশন, কোঅপারেশন, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, স্কিল, ভ্যালুজ, লট অফ থিংস আর দেয়ার। এর প্রত্যেকটা যদি ধরে ধরে আমরা চিন্তা করি, তাহলে এই মুহূর্তে বাসায় শিক্ষার্থীদের সাথে অভিভাবক যদি গল্প করেন, নাটক করেন, জীবনের কথাগুলো বলেন, তার জানা গল্পগুলো যদি লিখতে দেন, তাহলে কিন্তু শিক্ষার্থীর অনেক দূর অগ্রসর হবে। আমার অভিজ্ঞতায় দেখেছি, আপনারা এখানে যারা আছেন তারাও হয়তো স্বীকার করবেন, আমাদের শিক্ষার্থীদের একটা মৌলিক সমস্যা হলো কোনো ঘটনা দেখে তাকে বিবৃত করা বা বর্ণনা করা। কিংবা যেই ছেলেটি ক্লাস 9 বা 10 পড়ে, সে যদি পত্রিকার একটা অংশ পড়ে, তারপরে তাকে যদি বলা হয় তুমি এটি লিখে দাও, আপনারা বিজ্ঞ শিক্ষকরা এখানে আছেন, কতজন শিক্ষার্থী সেটি পারবে? এটি কিন্তু প্রশ্ন সম্মুখীন। তাহলে বিষয়টা হলো কোনো ঘটনাকে জানা এবং নিজের ভাষায় তা লেখার অভ্যাসে পরিণত করা। তাহলে পড়াশোনার অর্ধেক কাজই কিন্তু শেষ। আমরা আমাদের জগতে চারিদিকে যা দেখি তাকেই গুছিয়ে পরীক্ষার খাতায় লিখি কিংবা বাস্তব জগতে প্রয়োগ করি। তাহলে এই মুহূর্তে আমাদের যেখানে একটা স্বাস্থ্য ঝুঁকির বিষয় রয়ে গিয়েছে, পরিবারের সকলে যেখানে স্বাস্থ্য ঝুঁকির ভিতরে আছে, অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং কোনোভাবেই শিক্ষার্থীকে বকাঝকা করা যাবে না। কিছুক্ষণ আগে একজন শিক্ষক মোবাইল ফোনের কথা বলেছিলেন,
যে নিয়ন্ত্রিত উপায়ে আমরা যেন তাদের হাতে মোবাইল দিই। বিষয়টা হলো এরকম, এক সময় আমি মোবাইল ব্যবহার করতাম, মনে হতো যেন একটা ছবি দেখি কিংবা একটা কিছু করি। এই মুহূর্তে আমার ওই ফেসবুক দেখারও কিন্তু সময় নাই। কারণ মোবাইলটি আমার কাছে এত বেশি প্রয়োজনীয় উপাদান হয়ে দাঁড়িয়েছে পড়াশোনার জন্য, অন্যের সাথে কথা বলার জন্য, কোনো ধরনের ভিডিও তৈরি করার জন্য, টিউটোরিয়াল তৈরি করার জন্য, তাকে নিয়েই তার ভিতরে আমাকে কাজ করতে হবে। তাহলে একজন শিক্ষার্থী, তাকে যদি মোবাইলের ভালো দিকগুলো গাইডেড উপায় দেখানো হয় এবং সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো কি কি আছে সে যদি বের করতে পারে, ধীরে ধীরে সে অভ্যস্ত হয়ে যাবে। আর আমাদের চারিপাশের যে অবস্থানটা, একটা বিশেষ কথা আমি বলতে চাই, স্পেশালি আমাদের যে মেয়েরা আছে, আমাদের কন্যারা আছে, বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকাই, আমাদের ভিতরে একটা ধারণা হলো যে আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ গুলো নিয়ে আমরা তার সাথে কথা বলি না, এবং এর ফলে তারা রাস্তাঘাটে বিব্রতকর অবস্থায় পড়ে, বিভিন্ন জায়গায় নানাভাবে তারা নানা লোকজনের কথা বলে। কিন্তু আমরা যারা অভিভাবক, তারা এই মুহূর্তে আমাদের যারা কন্যা সন্তান আছে তাদের সাথে কি খোলাখুলি বলতে পারি না যে রিপ্রোডাকশনটা কিভাবে হয়? রিপ্রোডাকশনের জন্য ছেলে মেয়ে উভয়েরই প্রয়োজন, এটি একটি জৈবিক চাহিদা, মানুষের শারীরিক পরিবর্তনও একটা ন্যাচারাল ঘটনা। এটি মুখ খুলে আমার শিক্ষার্থীকে বলতে হবে, আমার ছাত্রছাত্রীকে বলতে হবে, এবং তাদের প্রজনন স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিষয়গুলিও বলতে হবে। তাহলে সে কিন্তু নিজ থেকে সতর্ক হয়ে যাবে, কোনো ধরনের বিপদে যেন সে না পড়ে। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, এই করোনাকালীন সময়ে এই কাজটি আপনারা বাসায় করবেন এবং উপকার পাবেন। দ্বিতীয় আরেকটি জিনিস হলো যে পুষ্টি এবং পুষ্টি সমতা। বাংলাদেশে পরপর ২-৩ বার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসলের উৎপাদনও কম হয়েছে, করোনার জন্য জিনিসপত্রের ট্রান্সপোর্টও কিন্তু কম। তাহলে সেই সকল ক্ষেত্রে বাসা বাড়িতে আমাদের পক্ষে এবং আমাদের সন্তানদের পক্ষে যতটুকু সম্ভব কিছু কিচেন গার্ডেন করে আশেপাশে কিছু গাছপালা লাগিয়ে যদি আমরা পুষ্টিসম্মত খাবারের কিছুটা যোগান আনতে পারি, সেটা আমাদের জন্য ভালো। এবং একই সাথে বাসা বাড়িতে এখন পর্যন্ত, এটা আমার কাছে খুব কষ্ট লাগে, বিভিন্ন বাসায় গেলে দেখি যে আপনার কন্যা সন্তানের চেয়ে যেই ছেলেটি পুরুষ তার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। এটি দয়া করে আপনারা করবেন না, দুটি সন্তানের দিকেই সম গুরুত্ব দিন। দুটোই কিন্তু আমাদের মেধা। আর শিক্ষক বা অভিভাবক যারা আছেন তাদের জন্য আমি বলবো, এই সময় আমাদের গভর্নমেন্ট প্রচুর কাজ করছে, কিন্তু দেশটা অনেক বড়, আমরা আসলে খুব অবস্থাপন্ন লোক নই, আমাদের কমিউনিকেশন বা টেকনোলজিও অতটা শক্ত ভিতের উপর যায় নাই, ফলে নানা জায়গায় নানা সমস্যা কিন্তু দেখা দিচ্ছে। আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, অনেকগুলো অনলাইন ক্লাস থাকলে কোনটি দেখবো কিংবা কোনটি দেখবো না। অনলাইন ক্লাস দেখবেন না এই কথা আমি বলবো না, তবে আমি বলবো যে সবার আগে বিদ্যালয়ের অনলাইন ক্লাসটি যেন শিক্ষার্থীরা দেখে। কারণ শিক্ষকের সাথে শিক্ষার্থীর একটা সম্পর্ক বা সেতু বন্ধন পূর্ব থেকেই আছে, সে সেটি বুঝবে এবং ধারাবাহিকভাবে সে এগুতে পারবে। এলোমেলো যদি অনলাইন ক্লাসে ঢুকে, সে কিন্তু কিছু বুঝবে না। এবং একটা চমৎকার ঘটনা ঘটছে, সেটা নেগেটিভ, সেটা হলো বহু শিক্ষার্থী এখন অনলাইন ক্লাসের দিকে ঝুঁকছে না। এটা নিয়ে গবেষণারও ব্যাপার আছে, যারা শিক্ষক তাদেরও ব্যাপার আছে। আমরা কি অনলাইন ক্লাসটাকে ইন্টারঅ্যাক্টিভ করতে পারছি? তাকে দেওয়ার মতো কোনো উপাদান কি সেখানে দিতে পারছি? কিংবা অনলাইন ক্লাসে আমরা যখন ক্লাস নেই, আমি যখন ক্লাস নেই বা আপনি যখন ক্লাস নেন, অনর্গল কথা বলে যাচ্ছি, তাকে চিন্তা করার একটু সুযোগ কি আমরা দিব না? সেই সুযোগটা কিন্তু অনলাইন ক্লাসে তৈরি করার জন্য আমাদের একটু চেষ্টা করতে হবে। আর একটা কথা হলো যে এই বাচ্চাদের পড়ানোর ধরনটা চেঞ্জ করার জন্য আমি চিন্তা করছিলাম, আমার সাথে প্রায় 70-80 জন শিক্ষক এখন কাজ করছে। সেটি হলো, বাচ্চাদেরকে যদি আমরা এরকম জুমে বা যে কোনো ভাবে তাদেরকে অনুসন্ধানমূলক একটা কাজ দেই, তাহলে তারা কিন্তু মজা করে করবে। আমি একটা উদাহরণ এখানে উল্লেখ করতে চাই। একজন শিক্ষিকা, সে ঢাকাতে থাকে, ও যে কাজটা করেছে বাংলা পড়ায়। বাংলা পড়ানোর পরে সে বলছে যে বাংলা এই 3টা গল্পের সাথে তোমার বাস্তব জীবনের কোন কোন ঘটনার মিল আছে, এরকম 10টা পয়েন্ট লিখে তোমরা আমাকে পাঠাও। ইচ্ছা করলে টাইপ করে পাঠাতে পারো, ছবি তুলে পাঠাতে পারো। এবং তিনি আমাকে কিন্তু সেই কাগজগুলো নেটে পাঠিয়েছেন। আই এম রিয়েলি ভেরি প্লিজড। এবং এত চমৎকার কথা বাচ্চাদের কাছ থেকে আসছে, আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। তার মানে বাচ্চা এঙ্গেজমেন্টে গেল, সে মজার কাহিনীগুলো লিখলো। তাহলে আমরা কি বাচ্চাদেরকে এখন দূর থেকে বলতে পারি না, তোমার প্রত্যেকদিন যা যা ঘটছে সেগুলি তোমরা ডায়েরিতে লিখে রাখো? তোমরা যদি একটা গানও শোনো, সেই গানটা কেন, কি জন্য, তার কথাগুলো কি, সেটা তোমরা লিখে রাখো। এভাবে আমরা তাদের সাহায্য করতে পারি।
আবার জুমে কিংবা যে কোনো প্ল্যাটফর্মে আমরা যখন কথা বলবো, বিজ্ঞান কিংবা অঙ্কের ক্ষেত্রে কিছু জিনিসপত্র তাদেরকে আগেই জোগাড় করে রাখতে বলবো। আমরা যদি একই সাথে ক্লাস দেই, এখানে সুবিধা আছে, আমি বলছি না যে এটি সব জায়গায় সম্ভবপর। আমরা যদি উপকরণগুলো তাদের সামনে রাখতে বলি, আমরা কিছু কাজ দেখিয়ে দিই, তারপরে গ্রুপ করে দিই জুমে, বাচ্চারা যদি 10-12 মিনিট নিজেরা আলাপ করে আবার আমাদের সামনে আসে, তাহলে তাদের চিন্তা চেতনায় কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসতো। তবে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিসটা, সেটি হলো প্রত্যেকটি বাসায় পরিবারের সদস্য যারা আছেন নানাবিধ কারণে ভালো ব্যবহার কিন্তু করছেন না। যেমন আমিও মাঝে মাঝে আমার স্ত্রীর সাথে যে ভালো ব্যবহার করি তা কিন্তু নির্দ্বিধায় বলতে পারছি না। অনেক সময় এটি কিন্তু আমার সন্তানের সম্মুখেই হয়ে যাচ্ছে। ফলে আমার সন্তান কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার উপর একটা নেগেটিভ ধারণা নিচ্ছে, এবং তার সাথেও আমি কিন্তু খুব খারাপ ব্যবহার করছি। তার হয়তো একটা আবদার, বাবা এটা কিনে দাও না, তাকে একটু বুঝিয়ে বলি করোনাকালীন সময় বাইরে যাওয়া যাবে না, আমার অর্থের পরিমাণও কমে গিয়েছে, নিশ্চয়ই তোমায় কিনে দেব, সময়টা একটু ভালো হোক। তা না বলে তাকে কিন্তু আমরা বকাবকি করি। এই বকাবকি থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বিশ্ব এখানে কিন্তু খুব চাপের মুখে পড়ে গিয়েছে। সেটা হলো, আপনারা জানেন ইউরোপিয়ান কান্ট্রিতে এখন সেকেন্ড টাইম একটা ওয়েভ শুরু হয়েছে। ইউরোপিয়ান বহু কান্ট্রিতে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের দেশের অবস্থা আরো খারাপ। এর কারণ হলো, রাস্তাঘাটে মানুষজন আগে যাও একটু মুখোশ করে বের হতো, এখন কিন্তু বের হয় না। আপনারা স্ট্যাটিস্টিক্সে জানেন ঢাকা শহরে 45% লোক করোনার জীবাণু বহন করে বেড়াচ্ছে, এবং এটি আমাদের অনেকটা গা শোয়া হয়ে গিয়েছে। এটি খুব খারাপ। আপনারা সকলেই সতর্ক থাকবেন, বাচ্চাকেও সতর্ক রাখবেন, এবং আমাদের জীবিত থাকাটা সবচেয়ে বড় প্রয়োজন। এখন স্কুলে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্ট যেভাবে সিদ্ধান্ত নিয়েছে, চিন্তা ভাবনা করে, আমি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা এই সময়ে একটা অ্যাসাইনমেন্ট গুলো পাঠাবো, বাচ্চারা যেন এই অ্যাসাইনমেন্ট গুলো করে এবং স্কুলে জমা দেয়। কিন্তু কোনোভাবেই এই অ্যাসাইনমেন্ট মূল্যায়নের সাথে তুলনীয় নয়। এর দ্বারা শিক্ষকরা বুঝতে পারবে শিক্ষার্থী কতটুকু পিছিয়ে আছে, ভবিষ্যতে এটিকে কাজে লাগানো যায়। তার সাথে আমরা আরেকটা বড় কাজ করছি, সেটি হলো বাংলাদেশের অবস্থা যখন ভালো হয়ে যাবে, বিদ্যালয়গুলোতে আমরা অ্যাক্টিভিটি বেসড, রিয়েল লাইফ বেসড কোনো কাজের সূচনা করতে পারি কিনা। ইটস ভেরি চ্যালেঞ্জিং, কিন্তু আমাদের শুরু করতে হবে। এবং তিনি কোনো একটা আলোচনায় আমাদেরকে বলেছেন যে আমরা ছোট করে হলেও ক্লাস 1 থেকে এই কাজগুলো যদি শুরু করি, তারা যদি বাস্তবতাকে বুঝতে পারে, তাহলে একটা সময় কিন্তু সে পড়াশোনার দিকে আগ্রহী হবে। তার মানে প্রজেক্ট বেসড লার্নিং অথবা ইনকোয়ারি বেসড লার্নিং গুলো যদি আমরা তাদের কাছে নিয়ে যেতে পারি, এই অনলাইন প্ল্যাটফর্ম চলাকালীন সময় আপনারা যারা শিক্ষক আছেন তাদেরকে আমি বলবো একটু নতুন করে চিন্তা করতে, যে বাচ্চাদেরকে ঘরে রেখে কিভাবে সক্রিয় করা যায়। কোনো কোনো ক্ষেত্রে মোবাইল, কোনো কোনো ক্ষেত্রে বই, কোনো কোনো ক্ষেত্রে জুম আলোচনা, তবে আলোচনার প্যাটার্নটি যেন বাচ্চার উপযোগী হয়। তার চেয়েও গুরুত্বপূর্ণ, যেটা আমি এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি না, সেটা হলো বিভিন্ন বিদ্যালয়ে মাঝে মাঝে অভিভাবক এবং শিক্ষার্থীর সাথে বসেন, সেটি কম। কিন্তু একই সাথে আপনারা যারা শিক্ষক আছেন তারা যদি অভিভাবকদের সাথে আমাদের মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করেন, শিক্ষার্থীকে কিভাবে গাইড দিতে হবে সেই বিষয়ে আলোচনা করেন, তাহলে অভিভাবকরা অনেক বেশি সহনশীল হবে। এবং একটা মজার বিষয় হলো যে একসময় অভিভাবকরা মনে করতো শিক্ষকের প্রয়োজন নাই, আমার বাচ্চা তো প্রাইভেট পড়ছে, কিন্তু আজকে অভিভাবকদের একটা ভুল ভেঙেছে যে শিক্ষকের প্রয়োজন। শিক্ষক ছাড়া বাচ্চা সামনের দিকে এগোতে পারে না। প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবেই শিক্ষকদেরকে অনেক অনার করেন, বাতায়নে তিনি সকল শিক্ষককে সদস্য হতে বলেছেন। এবং একই সাথে আমাদের শিক্ষা মন্ত্রী তিনি গত একটা মিটিং এ সমস্ত শিক্ষকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে করোনাকালীন সময় এই শিক্ষকরা তারা তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাচ্চাদের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছে। সুতরাং আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এটা এমন একটা সময় আমরা যেন অস্থির না হই, আমরা যেন একটু পড়াশোনায় মনোনিবেশ করি, নিজের ধর্মের দিকে যাই, বাচ্চাদেরকে শারীরিক ক্রিয়াকর্মে নিযুক্ত রাখার জন্য নিজেরাও ঘরে একটু ব্যায়াম করি, একটু মুক্ত বাতাস আশেপাশে থাকলে সেখানে যেন যাই, বাচ্চার সাথে যেন জীবনের গল্প বলি। আর প্রত্যেকদিন প্রত্যেক বাচ্চাকে দয়া করে বলবেন এক পাতা ইংরেজি, এক পাতা বাংলা সে যেন তার নিজ থেকে লেখে, ভুল হলেও যেন লেখে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং প্রতিদিন 10টি করে ইংরেজি শব্দ সে যেন একটা খাতায় লেখে, 5টা করে বাংলা শব্দের প্রতিশব্দ যেন সে লেখে। আর প্রতিদিন তার দেখা জিনিস থেকে এক পাতা যেন লেখে। এতে করে আমাদের বাচ্চাদের চিন্তন ক্ষমতা বাড়বে এবং একটা ভালো দিকে যেতে পারবে। আমরা সবাই যার যার ধর্ম অনুযায়ী বিধাতার কাছেও প্রার্থনা করি আমাদের যেন শক্তি দেয়, আমাদের যেন সাহস দেয়, আমরা যেন ভালো জায়গায় থাকতে পারি।
আমি আর কথা বাড়াবো না। অনেক বিজ্ঞ ব্যক্তি এখানে আছেন এবং অনেক পরিচিত মুখ দেখতে পাচ্ছি, যাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে এবং তারা সবসময় শিক্ষার বিষয়ে ভাবেন, শিক্ষা নিয়ে কথা বলেন। আউট অফ বক্স একটি কথা আছে, সেখানে আমাদের জাম্প দিতে হবে। আমি এর মধ্যে প্রায় ৮০০ শিক্ষকদের সাথে একটা প্রশিক্ষণ নিয়ে কাজ করছি, সেটা অনলাইনে না। আমি প্র্যাকটিক্যালি অনলাইন মেটেরিয়ালস গুলো পাঠিয়ে দিচ্ছি, তারা যেন তাদের অবসর সময় সেগুলো দেখতে পারেন এবং দেখে দেখে যেন তারা বুঝতে পারেন। আজকেও আমি একটা জিনিস দিয়েছি, সেটা হলো যে আপনার ওই লাইট শর্ট দিয়ে কি করে আমরা স্ক্রিন থেকে নিতে পারি, সেটা অনেক সময় গুগলে প্রশ্ন করার জন্য আমরা বিপদে পড়ে যাই, যখন এই প্রশ্নের আকার বড় হয়ে যায় কিংবা প্রশ্নের গতিটা ভিন্ন রকম হয়ে যায়, সেটা কিভাবে করা যায় আমার ফেসবুকে আজকে আমি দিয়েছি, আপনারা দেখবেন। এর কারণ হলো আমরা যদি সূক্ষ্মভাবে কিছু জিনিস চিন্তা করি তাহলে আমরা নিশ্চয়ই একটা ভালো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো। আর বিল্লাল স্যারকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, স্যার সবসময় চিন্তা করেন যে আমাদের সকলের কাছে পৌঁছার জন্য, সকলের মতামতগুলো সমভাবে বন্টন করে দেওয়ার জন্য, এবং তিনি দীর্ঘ সময় ধরে চিন্তা করেন, নানা মানুষের সাথে কথা বলেন, নিজের অভিজ্ঞতাগুলিকে শক্তিশালী করেন। আপনারা যারা এখানে আছেন তাদেরকেও আমি নানা মিটিং এ নানা সময় দেখি। আপনারাও দয়া করে এলোমেলো কোনো কমেন্টস করবেন না যে এখনই খুলে দেওয়া দরকার, এখন বন্ধ করা দরকার। প্রত্যেকটা জিনিস বলার আগে, যেহেতু আমরা শিক্ষক, অন্তত পক্ষে সামনের 10টা বছর কি হবে, পিছনের 10টা বছর আমরা কি ছিলাম, আমাদের অর্থনৈতিক অবস্থাটা কি, আমাদের চারিদিকে নেতৃবৃন্দ বর্গ কিভাবে আমাদেরকে কাজগুলো করাচ্ছেন, সেগুলো আমাদের মাথায় রেখেই কিন্তু কথা বলতে হবে। একজন শিক্ষকের কথা অনেকটা বেদ তুল্য, কোরআনের বাক্য তুল্য। সুতরাং আপনারা সবাই কথা বলার সময় খুব সতর্কতার সাথে কথা বলবেন এবং কখনোই কাউকেই কোনোদিন নেগেটিভ কথা বলবেন না। বাচ্চারা যেন আদর পায়, স্নেহ পায়, ভালোবাসা পায়, সেই জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি এবং পুষ্টি সমতার জন্য একটা নিয়ম বেঁধে আমরা যেন ঘরে খাওয়া দাওয়া করি, ব্যায়াম করি, সেদিকে আমরা নজর রাখি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন শিক্ষক রোহিত স্যার খুবই নামকরা শিক্ষক ছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। আমি তার জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে। একই সাথে যত শিক্ষক আমাদের পৃথিবী থেকে ত্যাগ করে চলে গিয়েছেন, তাদের সকলের জন্য আপনারা নামাজে, প্রার্থনায়, আপনাদের ধর্মীয় কার্যক্রমে এই দোয়া করলে আপনিও সমৃদ্ধ হবেন, আমিও সমৃদ্ধ হব। ধন্যবাদ বিল্লাল স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। স্যার সংক্ষিপ্ত সময়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন এবং খুব গঠনমূলক, যা আমরা করলে শিক্ষার্থীরা উপকৃত হবে। স্যারের পরামর্শগুলো আমরা সবাই মেনে চলবো এবং শিক্ষার্থীদেরকে উপদেশ দিব এইভাবে তোমরা চলো। এখন এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের শারীরিক মানসিক যে সমস্যা, এই সমস্যার উপর একটা সমস্যা নিয়ে এখন আমি কথা বলার জন্য অনুরোধ করব মোহাম্মদ মাহবুর রহমান, ভাইস প্রিন্সিপাল, উইংস কলেজ, রংপুর। মাহবুব স্যার শুনতে পাচ্ছেন? একদম সংক্ষিপ্ত। মাহবুব স্যার? হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি একটা সমস্যা তুলে ধরবেন যা আমরা আজকের অনুষ্ঠানে অতিথিদের মাধ্যমে সমাধান পাবো ইনশাআল্লাহ। এটা আসলে সমস্যা বলতে পারেন, আবার দুশ্চিন্তার বিষয় বলতে পারেন। সেটা হলো যে একটা নির্দিষ্ট সময়সূচি যদি থাকতো, যেমন আমরা কিছু নিউজ পাচ্ছি পত্রিকার মাধ্যমে বা এই বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে কেউ বলছে জানুয়ারিতে খুলবে, কেউ বলে ফেব্রুয়ারিতে খুলবে। আমরা শুনছি যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেই অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীরা কমপ্লিট করবে। এই যে বিষয়গুলো, এগুলো আসলে যেহেতু গণমাধ্যম আছে, মিডিয়া আছে, একবারে স্পেসিফিক ভাবে যদি বলে দেওয়া হতো, কারণ এটার এই তথ্যগুলো যখন আংশিক ভাবে পাচ্ছি, সম্পূর্ণভাবে পাচ্ছি না, তাতে করে কিন্তু আমরা নিজেরাও প্রস্তুত হতে পারছি না। কারণ আজকে বলে দিল আর কাল থেকেই যে আমরা একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবো, এই অবস্থা কিন্তু এখন আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। এমন কিছু প্রতিষ্ঠানের অবস্থা আছে যে দেখা যায় চেয়ার বেঞ্চ গুলো পর্যন্ত ময়লা জমে গেছে এই 8 মাসে। হ্যাঁ, তারা কি আসলে ক্যাম্পাসে আসবে নাকি ক্যাম্পাসের বাহিরে বাসা থেকেই তারা এই অ্যাসাইনমেন্ট গুলো পাবে? আবার টিচাররা তারা কি ক্যাম্পাসে এসে ক্লাস নিবে না অনলাইনেই ক্লাস নিবে? এই বিষয়গুলো আসলে মানে ক্লিয়ার কার কাছ থেকে আমরা পাবো, এই বিষয়টা কিন্তু আমরা এখনো বুঝছি না। যেমন আজকে আমাদের একজন অতিথি বললেন যে জানুয়ারিতে খুলে দেওয়া হবে।
এই এই তথ্য বা উপাত্তগুলো মানে কোনো একটা মাধ্যম থেকে অবশ্যই আমার মনে হয় যে একবারে পরিপত্র আকারে চলে আসা উচিত। তাহলে আমাদেরও একটা ইন্টারনাল পরিস্থিতি মানে প্রস্তুতির সুযোগ থাকে। আর যেহেতু করোনাটা একটা রোগ, এটা যেহেতু ভাইরাস দ্বারাই প্রভাবিত, তো আমার মনে হয় যে সেজন্যও একটা মানে নির্দেশিকা, একেবারে নির্দেশিকা, এবং সেই নির্দেশিকাটা শিক্ষা প্রতিষ্ঠান পালন করছে কি তার সন্তানকে সেভাবে পাঠাচ্ছে কিনা, এই সব কিছু মিলে বোধহয় একটা মানে পূর্বাপর যে একটা নির্দেশনা, এটা বোধহয় দেওয়া দরকার। আচ্ছা স্যার, এখন আপনি সেটা প্রশ্নটা, যখন থেকে হ্যাঁ আপনি একটা নির্দিষ্ট প্রশ্ন প্রশ্ন করেন, হচ্ছে হ্যাঁ সেই প্রশ্নের আলোকে এই আমাদের, মানে আমরা হ্যাঁ চাচ্ছি একটা নির্দেশনা, সেই নির্দেশনাটা সুনির্দিষ্ট তারিখ সহ, মানে এই জানুয়ারির অমুক তারিখ থেকে কিংবা নভেম্বরের অমুক তারিখ থেকে এটা হবে, তার পর্যায়ে এর পরবর্তী পর্যায়ে এটা হবে, এরকম একটা সুনির্দিষ্ট নির্দেশনা, সেটাকে আসলে কবে নাগাদ পাবো বা কিভাবে পাবো, সেটাই আসলে আমার কাছে একটা মানে বড় প্রশ্ন। তাহলে ঠিক আছে। ধন্যবাদ স্যারকে। ধন্যবাদ স্যারকে, স্যার সংক্ষিপ্ত সময়ে তার প্রশ্নটা বলছেন। এবার আমরা এই করোনাকালীন শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশের কিছু কিছু সমস্যা দেখা যাচ্ছে। সেই একটা সমস্যার জন্য আমি আজকের এই অনুষ্ঠানের আমাদের স্যার মোহাম্মদ নাসির স্যার শুনতে পাচ্ছেন? নাসির স্যার, পাচ্ছি, হ্যাঁ শুনছি। আপনার আপনার নির্দিষ্ট একটা প্রশ্ন সমস্যা তুলে ধরেন, যা আমাদের আজকে অতিথি আপনার প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানের সঞ্চালক। স্টুডেন্ট ফিজিক্যাল এন্ড মেন্টাল কন্ডিশন ডিউরিং করোনা প্যান্ডেমিক সিচুয়েশন, দিস টপিকসে আলোচনার জন্য আজকের যে সুন্দর আয়োজনের জন্য আজকের হোস্ট বিল্লাল হোসেনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে এই প্রোগ্রামে যুক্ত হয়েছেন। যুক্ত ছিলেন শামসুদ্দিন আহমেদ তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ এবং ওয়েল এডুকেটর, টিচার ট্রেনিং কলেজ কুমিল্লা থেকে। আরো যুক্ত আছেন প্রফেসর মোহাম্মদ আমির হোসেন, অধ্যক্ষ ঢিওর সরকারি কলেজ। যুক্ত ছিলেন প্রফেসর ডক্টর এ.কে.এম. আখতার হুসাইন, প্রফেসর বুয়েট। আপনি সংক্ষিপ্ত প্রশ্নটা বলেন, আমাদের সময় কম, আমরা শর্ট টাইম শেষ করব। আপনি করোনাকালীন এই সময় প্রশ্ন হলো, এই করোনাকালীন স্টুডেন্টরা যেহেতু তারা মোবাইল বা ল্যাপটপ কিংবা অ্যান্ড্রয়েড নির্ভরতায় পড়েছে, তারা আসলে এই অনলাইন ক্লাসগুলো দেখার সাথে সাথে তারা তাদের এগুলোয় আসক্ত হয়ে পড়ছে। আফটার কমপ্লিশন ক্লাস, তারা যে ক্লাসগুলো দেখার পরে তারা বাকি সময়টা এই মোবাইলে থেকে, অনলাইনে থেকে, ইন্টারনেটে যুক্ত থেকে তারা এক ধরনের মানে আসক্তিতে পড়ে তারা অনেক সময় নাওয়া খাওয়া, তাদের রেগুলার অ্যাক্টিভিটিস ছেড়ে তারা এটার ভিতরে চলে আসে। তো এই সমস্যা, এখান থেকে আমরা কিভাবে উত্তরণ হতে পারি, এ বিষয়ের সমাধান আমি জানতে চাই আমাদের বিজ্ঞ অতিথি বৃন্দের কাছ থেকে। এবং যুক্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রশ্ন শেষ করছি। ধন্যবাদ স্যারকে। স্যার সংক্ষিপ্ত সময়ে তার সমস্যাটা তুলে ধরেছেন এবং আজকের এই যে অনুষ্ঠানের অতিথিবৃন্দ আছে, আশা করি আপনাদের এই প্রশ্নের উত্তর দিবে। এখন আমি আর কিছু সমস্যার জন্য অনুরোধ করব সঙ্গীতা হালদার, সিনিয়র শিক্ষিকা, কাজী আব্দুল মাজেদ একাডেমি, রাজবাড়ী। সঙ্গীতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? সঙ্গীতা ম্যাডাম, হ্যাঁ আপনার একটা সমস্যা তুলে ধরবেন। আমি সঙ্গীতা হালদার, সহকারী শিক্ষক গণিত বিষয়ে, কাজী আব্দুল মাজেদ একাডেমি, পাংশা, রাজবাড়ী থেকে বলছি। আসলে অনেক বাচ্চা এই মোবাইলে ছোট ছোট করে এই অনলাইনে ক্লাস দেখতে যে অনেকেরই মাথা ব্যথা, বিশেষ করে আবার ঘরের বাইরে ঘুরতে পারে না, স্কুলে যেতে পারে না, এতে মানসিক একটা চাপ পড়েছে আমার মনে হয়। আর আমি দেখি যে আমার বাচ্চাটাই
রাতে বলে মা আমি আর পড়তে পারি না। আমরা যদি একটা কাজ দিই স্কুলে, ওই কাজটা সে অনেক শিক্ষার্থী আমাকে ফোন দিয়ে বলে ম্যাডাম রাতে পড়তে বসলে আমরা যদি 3-4টে ক্লাস দেখি মোবাইলে, রাতে পড়তে বসলে মাথা ব্যথা করে, ওই কাজগুলো আমরা রেডি করতে পারি না, অনেকে কষ্ট হয়। এই যে মানসিক একটা চাপ, এটা আমার মনে হচ্ছে খুবই একটা কষ্টের। এর থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, এটাই আমি বিজ্ঞ শিক্ষাবিদদের কাছে বলছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ম্যাডামকে। সংক্ষিপ্ত সময়ে ম্যাডাম তার গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন। আশা করি আমাদের আজকে অনুষ্ঠানের অতিথিবৃন্দ আপনাদের এই অনুষ্ঠানের উত্তর দিবে। এখন আমি আর দু একটা প্রশ্ন নিয়ে আমরা অতিথির কাছে যাব। এখন মমতাজ রোকসানা ম্যাডাম শুনতে পাচ্ছেন আপনি? ম্যাডাম শুনতে পাচ্ছেন? মমতাজ রোকসানা ম্যাডাম। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আপনি করোনাকালীন শিক্ষা ব্যবস্থার সময় শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক যে সমস্যা ভুগতেছে, সমস্যাগুলো দেখা যাচ্ছে, তার উপরে একটা প্রশ্ন করেন এবং সেই উত্তরটা আজকের এই অনুষ্ঠান অতিথিবৃন্দ দিয়ে দেবে আশা করি। ধন্যবাদ স্যারকে। আমি মমতাজ রোকসানা আক্তার, আর সহকারী শিক্ষক মাদাম বিবিহার শাহজাহান উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আর আসলে কথা করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের শারীরিক মানসিক, এর আগে আমার মনে হচ্ছে যে আমরা শুধু তাদের শারীরিক মানসিক ভাবছি, কখন ভাববো যদি আমার প্রত্যেকটা শিশুর কাছে এই অনলাইন সেবাটা যায়। সেখানে আমার একটা প্রশ্ন থাকছে, প্রশ্ন হচ্ছে স্যারদের কাছে, যেহেতু স্যাররা আছেন আশা করি এটার আনসার পাবো। আমাদের 5টি মৌলিক সমস্যার সমাধানের পরেই কিন্তু আমরা কিন্তু আগে আমাদের সমস্যাটা কি, প্রথম হচ্ছে আমাদের অন্ন খাওয়ারটা, শিক্ষাটা কিন্তু সবার পরে আসছে। এখন বিভিন্ন টক শো বা অনলাইন প্রোগ্রামে দেখা যায় যে বা শোনা যায় ওনারা বলেন যে আমরা 90% পর্যন্ত প্রায় পৌঁছে গেছি। কিন্তু আমার প্রশ্ন যে স্যারদের কাছে, আমাদের দেশে প্রান্তিক লেভেলের মানুষ কি মাত্র 10%? কারণ আমি বলবো সমাজে কর্পোরেট লেভেলের যারা আছেন তারাই শুধু অনলাইন সেবা ভোগ করতে পারছেন, কারণ মৌলিক চাহিদা ভোগ করার পর উদ্ভিদ অর্থ দিয়ে তারা মৌলিক চাহিদাটা মেটানোর পর তারা অনলাইন সেবা নিচ্ছেন। কিন্তু আমার দেশে 18 কোটি জনগণের এই দেশে প্রান্তিক পর্যায়ে কিভাবে অনলাইন সেবা যাচ্ছে? যদি সেটা যেয়ে থাকে, তারপর আমার শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক প্রশ্নে আমি কি পুরোটাই যেতে পারছি কিনা, আমার প্রশ্ন সেখানেই। যে স্যারদের কাছ থেকে আশা করি এটাই পাবো যে আমার প্রান্তিক পর্যায়ে কি আসলে সবখানে আমরা যেতে পারছি কিনা, সবার কাছে পৌঁছাতে পারছি। আপনার প্রশ্নটা প্রান্তিক পর্যায়ে কি আমাদের আমরা পৌঁছাতে পারছি 18 কোটি জনগণের শিক্ষাটা পৌঁছাতে পারছি নাকি আমরা এটা যাচ্ছে কিনা, এটা যাচ্ছে কিনা, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ ম্যাডামকে। আচ্ছা, আমাদের বেশ কয়েকটা প্রশ্ন নিয়েছে, আমরা পরবর্তী প্রশ্ন নিব এবং উত্তর জানবো। এখন এই আমাদের টিচারদের যে সমস্যা ইতিপূর্বে তুলে ধরেছেন, এই সমস্যা সমাধানের জন্য আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দ আছেন। এর ভিতরে আমি আবার অনুরোধ করব ফাহমিনা ফারহারা মল্লিক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সাইকোলজি বিভাগ, টিচার ট্রেনিং কলেজ রাজশাহী। ম্যাডাম, আপনি এই আমাদের স্যারদেরকে প্রশ্নগুলো আশা করি উত্তর দিবেন। ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, ধন্যবাদ। আসলে অনেকগুলো প্রশ্ন জমে রেখেছে ম্যাডাম। শেষে ম্যাডাম যিনি বলেন, সঙ্গীতা চিটাং থেকে মনে হয়, যে প্রান্তিক সেবাটা, হ্যাঁ, যে এই সেবাটা পৌঁছাচ্ছে কিনা, যৌক্তিক প্রশ্ন। কেননা যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থান নিয়ে আমরা চিন্তিত, সেখানে অনলাইন সেবাটা পাচ্ছে কিনা। তো বাংলাদেশ সরকার কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন স্কুলের অনলাইনে ক্লাস তো আছেই, তার সাথে কিন্তু সংসদ টিভিতে ক্লাস প্রচার হচ্ছে, যে আমার ঘর আমার স্কুল, তারপরে ঘরে প্রাথমিক পর্যায়েটা কি যেন নাম, ঘরে বসে শিখি। হ্যাঁ, জি। তারপরে হচ্ছে যে শুধু তাই নয়, বাংলাদেশ বেতারেও কিন্তু এখন নিয়মিত ক্লাস মানে হচ্ছে এবং রুটিন দিয়েই ক্লাস হচ্ছে। তো প্রান্তিক পর্যায়ে এইটা যেন পৌঁছে, তার জন্য কিন্তু এতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আশা করি যে যারা অনলাইনে ক্লাস করতে পারছে না, তাদের এখন টিভি বাংলাদেশের প্রায় ঘরে ঘরেই আছে, টিভি না হলেও রেডিও আছে। শিক্ষাটা কিন্তু পৌঁছে দেওয়ার যথেষ্ট একটা, আমি বলবো যে এটা যুগান্তকারী একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, যে কোনো শিক্ষার্থী তার শিক্ষা থেকে বিরত
থাকবে না যদি সে চেষ্টা মানে নিজ চেষ্টা থেকে বিরত থাকে। তো এইটা একটা প্রশ্ন। আর আরেকজন জানতে চেয়েছিলেন যে মোবাইল ডিভাইস থেকে বিরত থাকার জন্য আর কি করতে পারেন। তো এইটা মনে হয় প্রথমে একবার আমরা আলোচনা করে ফেলেছি এই প্রশ্নটা, যে আমি আবার রিপিট করতে চাচ্ছি না। তবে বাচ্চাদের মন ভালো করার জন্য বিধি মেনে অবশ্য কিছুক্ষণ কিন্তু খোলা কোনো জায়গায় আমরা বাচ্চাদের নিয়ে যেতেই পারি, এবং আসার পরে আবার স্বাস্থ্যবিধি মেনে তার পরনের কাপড় ধুয়ে ফেলা বা যা কিছু, এগুলো বারবার প্রচারিত হচ্ছে, আমার বারবার বলার অপেক্ষা রাখে না এইভাবে। আর কিন্তু ম্যাডাম একটা সমস্যা আমি দেখছি, যেমন ঢাকা শহরে জি, খোলামেলা জায়গায় ছেলে মেয়েদের নিয়ে যাওয়া এবং খুব কঠিন, এবং ইফেক্টিভ ঢাকা শহরের লোকজনই বেশি। তাহলে হ্যাঁ, এইখানে তাহলে আপনাদের এখানে উপদেশ আমরা যদি বাইরে নাই যেতে পারি, আমাদের ছাদ তো আছে। কি? হ্যাঁ, ছাদে আমরা যে থাকতে পারি। তারপরে বারান্দা আছে, বারান্দাতেও কিছুক্ষণ থাকতে পারি। সেটাও যদি সম্ভব না হয় তাহলে অবশ্য ঘরের যে আমাদের পরিবারগুলো আছে, পরিবারগুলোকে একত্র হয়ে আমি যেটা বললাম যে ইন্টারাকশন বাড়াতে হবে। তারপর আমি বাইরে যেতে পারছি না, তাহলে আমি বাড়িতেই কিন্তু একটা যে উৎসবের মতো ভালো খাবারের আয়োজন করতে পারি। আমি বাড়িতে সবসময় আট পরে কাপড় না পরে থেকে বাইরে যে সমস্ত ভালো কাপড় আছে সেই কাপড়গুলো যদি পরি, রঙিন কাপড় পরি, তাহলেও কিন্তু মনের অনেকটা চেঞ্জ আছে, যেটা সতেজতা বলি আমরা। সবাই খেয়াল করবেন যে আমরা যখন বাইরে যাই, যখন একটু সাজগোজ করি, তখন কিন্তু আমাদের মানসিক যে অবস্থা সেটা অনেক সচেতন হয়ে যায়। তো আমরা যখন এখন বাইরে যেতে পারছি না, বাড়িতেই বাচ্চাদেরকে এইভাবে আমরা ট্রিট দিতে পারি, একটা ভালো খাবার তৈরি করতে পারি। তারপরে যেগুলো আমাদের ভালো বাসন কোসন আছে সেগুলো বের করে টেবিল সাজিয়ে নিজেরাই সেজে গুজে একটা মানে বাইরের পরিবেশটা বাড়িতেই নিতে পারি। আর সাথে সাথে ওই যে স্যার বললেন, শামসুদ্দিন স্যার, যে ওই যে লেখার বিষয়টা, বাচ্চাদের ক্রিয়েটিভিটিটা অবশ্যই বৃদ্ধি করতে হবে। যখনই বাচ্চা ক্রিয়েটিভ হয়ে যাবে তখন সে নিজে থেকে সরে আসবে। বাচ্চা ছবি আঁকতে পারে, বাচ্চারা নিজেরা নিজেরা নাটক তৈরি করতে পারে, নাটক লিখবে, তারা নিজেরাই সেটাকে মঞ্চস্থ করার জন্য পরিবারের সবার সামনে সেটা অভিনয় করবে, এবং আমরা যারা পরিবারের অন্য বয়োজ্যেষ্ঠ যারা আছি তারা অ্যাপ্রিসিয়েট করব। এর ফলে দেখা যাবে যে সে আরো কাজের উৎসাহটা পাবে, এবং পরবর্তীতে সে আরো এইভাবে অন্য কাজের দিকে যুক্ত হবে। যে বাচ্চারা গান গায় তারা আরো গান গাইবে, আবৃত্তি করবে। তাদেরকে আমরা কোথাও বেড়াতে গিয়েছিল হয়তো 2 বছর আগে, বললাম যে তুমি সেই ভ্রমণ কাহিনীটা লেখো, আমাকে দেখাও। অর্থাৎ বাচ্চাকে যদি আমি ডিভাইস থেকে দূরে রাখতে চাই তাহলে অবশ্যই বাচ্চাকে আমাকে কোয়ালিটি টাইমটা দিতে হবে, এবং তাকে বোঝাতে হবে যে সে এই পরিস্থিতিটা একটা হচ্ছে যে কি সারা বিশ্বে এরকম একটা পরিস্থিতি চলছে এবং আমরা একটা সময়ের মধ্যে আবদ্ধ আছি মাত্র, এইটা থেকে আমরা বের হয়ে আসবই। তো এই যে এটা একটা পরিস্থিতি, এই পরিস্থিতি যে সারা জীবন থাকবে তাও তো না, এক না একদিন তো আমরা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসব। বাচ্চাকে সবসময় পজিটিভ ধারণা দিতে হবে, তার সামনে যত আমরা নেগেটিভ কথা বলবো বাচ্চা কিন্তু উত্তেজিত হবে বেশি, এবং মানসিক বিকাশ যেটা সেটা পজিটিভ না হয়ে নেগেটিভের দিকে যাবে। আমি যেটা বলবো যে বাচ্চাকে সুস্থ রাখার জন্য তার মেজাজ খিটখিটে, তার মানসিক বিকাশটাকে, এটা তো একটা পরিস্থিতির মধ্যে আছি আমরা। তো এখান থেকে বের করার জন্য সবচাইতে জরুরি হচ্ছে পরিবারের অন্যান্য সদস্য, বাবা মা ভাই বোন, অন্যান্য যারা আছে দাদা দাদি বা চাচা মামা যারা আছে, সবাই তাকে একটু সহায়তা করবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখানে খুবই জরুরি, এবং ডিভাইসের থেকে দূরে করা যাবে না। তবে কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে যে একদিনে 3টা 4টা 5টা এরকম ক্লাস না দিয়ে ক্লাসের পরিমাণটাকে সংক্ষিপ্ত করা, তারপরে তাদের এখন হোমওয়ার্কটাকে একটু কমিয়ে দেওয়া। তাহলে হবে কি যে যখনই আমার 4টা ক্লাসের বদলে 2টা বা 3টা ক্লাস হলো, তখন আমার ডিভাইসের যে সময়কালটা সেটা কমে আসবে। এখন আমরা 40 মিনিট ক্লাস না নিয়ে 25 থেকে 30 মিনিটেরও কিন্তু ক্লাসটা করে ফেলতে পারি।
আমাদের যা বক্তব্য আছে গুছিয়ে একটা সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করে বাদ বাকি সময় তাদের সাথে কথা বলে কিন্তু এইভাবে আমরা সময়টা তৈরি করতে পারি। আর আরেকটা জিনিস যেটা আলোচনায় এসছে যে এই যে আর্থিক বিষয়টা অনলাইন ক্লাসের, তো যদি জুমে আমাদের এমবি বা জিবি বেশি খরচ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা যে ক্লাসটা নিলাম সেই ক্লাসটা কিন্তু ইউটিউবে আমরা আপলোড করতে পারি। ইউটিউবে আপলোড করলে সেইটা দেখতে জুমে থাকার সময় যে এমবিটা খরচ হয় ইউটিউবে কিন্তু তার চেয়ে এমবি খরচটা কম হয়। তাহলে যে বাচ্চা ওই ক্লাসটা মিস করছে পরবর্তী সময় সেই ইউটিউব থেকে কিন্তু ক্লাসটা দেখে নিতে পারছে। আর কি কোনো প্রশ্ন ছিল? জি ম্যাডাম, আমি কিছু প্রশ্ন অ্যাড করি। সেটা হচ্ছে মানে আমার জি ব্যক্তিগত আমি কিছু স্টুডেন্টকে পেয়েছি, যেমন স্টুডেন্টকে পড়া জি শুরু করলাম 10 মিনিট, 10 মিনিট পরে বাবা আমার আর পড়া ভালো লাগে না, বা স্যার আমার আর পড়া ভালো লাগে না। এখন এই স্টুডেন্টের উপায়টা কি, এই সমাধান কিভাবে এদেরকে বই প্রতি আকর্ষণ করতে পারে সেইটাই।